জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নেবে ভেবেছো, তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ, ভূগোলের প্র্যাকটিক্যাল সহ, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে। এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস সম্পর্কে। এই অধ্যায় সম্পূর্ণরূপে করানোর পরে এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটাও নেক্সট ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে পৃথিবী কি করে উৎপত্তি হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি ভিডিওটা সেটা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নাও। তবে চলো আজকে আমরা ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করি। আগের দিন প্রথম ক্লাসে তোমাদের ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস সম্পর্কে বোঝানো হয়েছিল, ঠিক আছে। আজকে সেই ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস তোমাদের যে স্কুল সার্ভিস কমিশনের প্রথম ইউনিট আছে জিওটেকটনিক্স, তার ভাগ আর্থ ক্রাস্ট লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন আমি পড়িয়েছি আগের ক্লাসে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সেই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় মনে করে যেতে হবে, ঠিক আছে। বেশ, প্রথম তথ্য হিসাবে আমরা জানব যে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। তোমরা যারা এই আগের ক্লাসটি আমার দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আমি এই টপিকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ব্যাখ্যা করেছি। অনেক কিছু বোঝার আছে, সেইটা দেখো, তারপরে এই ক্লাসটা করতে আসো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। এই তথ্যগুলো সব তো বলা হয়নি আগের দিন, তাই সেই তথ্যগুলো আজকে শেয়ার করছি। প্রথম তথ্য হলো প্রতি 33 মিটার গভীরতায় অর্থাৎ পৃথিবীর উপরের স্তর থেকে যত মাটির নিচের দিকে যাওয়া যাবে 33 মিটারে 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। এরপরে বলছে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর দিকে 100 মিটারে, মনে রাখবে তথ্যটা, 100 মিটারে 2.5 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি কিমি গভীরতায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পায়। অর্থাৎ প্রতি কিমি, অর্থাৎ 1 কিমিতে যদি বলা হয় তবে হবে 30 ডিগ্রি, যদি 33 মিটার বলা হয় তবে হবে 1 ডিগ্রি, ঠিক আছে। 33 মিটারে বলা হয় তবে হবে 1 ডিগ্রি করে উষ্ণতা বাড়বে, ঠিক আছে। তারপরে আরেকটা তথ্য কি, প্রথম 100 কিলোমিটার পর্যন্ত এমন চলতে থাকে, 100 কিমি পর্যন্ত এমন চলতে থাকে, উষ্ণতা যে বাড়ছে সেটা চলতে থাকে, ঠিক আছে। যেই ঊর্ধ্ব গুরুমণ্ডলে যাচ্ছে তখনই উষ্ণতা দ্রুত হারে কমে যাচ্ছে, আবার নিম্ন গুরুমণ্ডলে আবার দ্রুত হারে বেড়েও যাচ্ছে, ঠিক আছে। এই তথ্যটা মনে রাখবে যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে উষ্ণতা যে বৃদ্ধি সেটা দ্রুত হারে কমছে, এই যে ভ্যালুটা বললাম সেটা কমছে, ঠিক আছে। আর নিম্ন গুরুমণ্ডলে আবার বাড়ছে, ঠিক আছে। শেষ পর্যন্ত নিম্ন কেন্দ্রমণ্ডলে দ্রুত হারে বেড়ে কত ডিগ্রিতে পৌঁছালো, 6000 ডিগ্রি। তাই কেন্দ্রমণ্ডলের উষ্ণতা যদি পরীক্ষায় প্রশ্ন আসে হবে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ, এরপরে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে আমরা জানবো যে আমরা আগের দিন পড়েছিলাম যে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানার জন্য আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উৎসের উপর নির্ভর করতে হয়, পরোক্ষ এবং প্রত্যক্ষ উৎসের উপর নির্ভর করতে হয়। প্রত্যক্ষ উৎস হিসাবে আমরা বলেছিলাম অগ্নুৎপাত, আগ্নেয়গিরি, ঠিক আছে। তারপরে গ্লোমার চ্যালেঞ্জার, যে সমুদ্রর নিচে খনন করা হয়েছিল কোনো খনি অঞ্চলে, এইগুলো
হলো সরাসরি ভূ অভ্যন্তরে গিয়ে পৃথিবীর নিচে অভ্যন্তরে কি আছে সেটা জানা যাচ্ছে। আর পরোক্ষ উৎস হিসাবে আমরা পড়েছিলাম ভূমিকম্প তরঙ্গ। সেই প্রত্যক্ষ অর্থাৎ ভূ অভ্যন্তরণ সম্পর্কে প্রত্যক্ষ উৎস হিসাবে আমরা গ্লোমার চ্যালেঞ্জারের কথা বলতে পারি। সেটা 1968 থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, হ্যারি হেস যে সমুদ্র বক্ষ হ্যারি হেস যে সমুদ্র বক্ষ বিস্তারের কথা বলেছিল, এটা সমুদ্র বক্ষ। সমুদ্র বক্ষ সম্পর্কে আমরা পরে পড়ব। সমুদ্র বক্ষ বিস্তারের যে মতবাদ দিয়েছিল সেইটা প্রমাণ করার জন্যই আটলান্টিক মহাসাগরের শৈলশিরা থেকে অবক্ষেপ বা নমুনা সংগ্রহ করা হয়েছিল এই গ্লোমার চ্যালেঞ্জার যে একটা প্রকল্প নেওয়া হয়েছিল 1968 সালে সেটা। ঠিক আছে, 15 বছর ধরে চলেছিল আর 1983 খ্রিস্টাব্দে এটা বন্ধ করা হয়। মনে রাখবে, গ্লোমার চ্যালেঞ্জ পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানার একটা প্রত্যক্ষ উৎস আমরা বলতে পারি, যেটা করাই হয়েছিল হ্যারি হেসের সমুদ্রবক্ষে বিস্তারের মতবাদ যেটা ছিল সেটাকে প্রমাণ করার জন্য। ঠিক আছে, এরপরে 3 নম্বর তথ্য হলো জয়েন্ট ওশেনোগ্রাফি ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং। এটা হবে ডিপ আর্থ স্যাম্পলিং, যেটাকে সংক্ষেপে বলা হয় জোইডস, যেটা এই পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানার জন্য প্রত্যক্ষ উৎস হিসাবেই ব্যবহার করা হয়েছিল। কত মিটার পর্যন্ত খনন করা হয়েছিল? 2100 মিটার পর্যন্ত খনন করা হয়েছিল। প্রায় 6 বছর ধরে এটা চলেছিল। কিসের জন্য করা হয়েছিল? তেল অনুসন্ধানের জন্য, সমুদ্রের নিচে ড্রিলিং, সমুদ্রের নিচে খনন। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য গেল। তারপরে 4 নম্বরে বলছে পৃথিবীর গড় ঘনত্ব। আমরা জানি যে ঘনত্ব বলতে কি বোঝায়, যে নির্দিষ্ট একটা 1 সেমি ঘন সেমি পাত্রে কোনো পদার্থের যদি রাখা হয় সেটা যে ওজন দেয় সেটাই হলো তার ঘনত্ব। যেমন এখানে যদি আমি কাঠের টুকরো রাখলাম, এর ঘনত্ব কম হবে, কিন্তু এই রকম সেম পাত্রে যদি লোহার টুকরো রাখি তার ঘনত্ব বেশি হবে। ঠিক আছে, তার ঘনত্ব কি হবে? বেশি হবে, অর্থাৎ লোহার টুকরোর ঘনত্ব বেশি কাঠের টুকরোর থেকে। তেমনি সারা পৃথিবীর যত ধরনের উপাদান দিয়ে তৈরি, সেটা লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম, সিলিকা, অ্যালুমিনিয়াম, সব উপাদানগুলো যদি ধরা হয় তাহলে পৃথিবীর গড় ঘনত্ব হবে 5.52 গ্রাম ঘন সেমি। আর আমাদের মনে রাখতে হবে পৃথিবী সৃষ্টির সময় যত ঘন পদার্থ আছে সেটা কেন্দ্রমণ্ডলে গেছে। ঠিক আছে, আর সব থেকে ঘনত্ব বেশি হলো পৃথিবীর ভূ অভ্যন্তরের ভেতরে সব থেকে ঘনত্ব বেশি হলো কোন স্তর? মনে রাখবে, সব থেকে ঘনত্ব বেশি নিম্ন কেন্দ্রমণ্ডল, প্রায় 13 গ্রাম সেমি কিউব বা ঘন সেমি। সেমি কিউব কেন বলা হয়? কারণ এই যে 3 সেমি, এই যে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, এই সেমি হিসাবে করা হচ্ছে, 1 সেমি, 2 সেমি, 3 সেমি। ঠিক আছে, নিম্ন কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সব থেকে বেশি। আর সব থেকে কম ঘনত্ব কি? ঊর্ধ্ব মানে ঊর্ধ্বভূতক, অর্থাৎ ঊর্ধ্বভূতক আমরা বলতে পারি শিয়াল স্তর, সেটা সিলিকা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর নিম্ন কেন্দ্রমণ্ডল কি দিয়ে তৈরি? নিকেল, এনআই আর এফই, অর্থাৎ লোহা, তাই এর ঘনত্ব বেশি। তাই এখানে আমি বলেছি 5 নম্বরে পৃথিবীর যত কেন্দ্রের দিকে যাওয়া যায় ততই ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। বেশ, 6 নম্বর প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, মনে রাখবে পৃথিবীর গভীরতম গর্তটি হলো রাশিয়ার কোলা উপদ্বীপে আছে। এর গভীরতা 12,262 মিটার বা 12,262 মিটার বা 12.262 কিমি। ঠিক আছে, এটা কেন খনন করা হয়েছিল? এখান থেকে খনন করে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণে হাইড্রোজেন গ্যাসের ভান্ডার আবিষ্কৃত হয়েছে। কোথায় আছে? মনে রাখবে, রাশিয়াতে। 7 নম্বরে কাতারে আল শাহিন তেলকূপ বিশ্বের গভীরতম কূপ, 12,289 মিটার। ঠিক আছে, বা 12 কিমি 289 মিটার বা 12 কিমি 289 মিটার। 8 নম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম পনেং খনি
ঠিক আছে, মনে রাখবে পনেং স্বর্ণখনির গভীরতা প্রায় 4 কিমি। এটা, এই যে তিনটের কথা বললাম, এই যে এই তিনটে হলো প্রত্যক্ষ উৎস ভূ অভ্যন্তরের জানার প্রত্যক্ষ উৎস। ঠিক আছে, অর্থাৎ আমরা পৃথিবীর ভেতরে মোটামুটি 12 কিমি গর্ত করতে পেরেছি, তার বেশি আর করতে পারিনি। ঠিক আছে, তাহলে এই তিনটে কি 6, 7, 8। ঠিক আছে, এই যে 6, 7, 8 এই তিনটে হলো আমাদের ভূ অভ্যন্তর সম্পর্কে জানার প্রত্যক্ষ উৎস। আরো কি প্রত্যক্ষ উৎস আছে? পৃথিবীর ভূ অভ্যন্তরে কি আছে তা জানার প্রত্যক্ষ উৎস হিসাবে অগ্ন্যুৎপাত বলতে পারি। ঠিক আছে, উল্কাপাতও বলতে পারি। উল্কাপাত কেন বলবো? কারণ পৃথিবীর যে মেটেরিয়াল দিয়ে তৈরি, উল্কাপাত বা উল্কা যেগুলো পৃথিবীর ওপর মাঝে মাঝে পড়ে, আমেরিকায় আছে সব থেকে বড় উল্কাপাত হয়েছিল ব্যারিঞ্জার ক্রেটার, মনে রাখবে ব্যারিঞ্জার ক্রেটার আমেরিকাতে একটা বড় উল্কাপাত হয়েছিল বহু কোটি বছর আগে। সেইখান থেকেও কিছু তথ্য আমরা ভূ অভ্যন্তরে কি আছে না না আছে সেটা সম্পর্কে জানতে পারবো, সেই উল্কাপাতের বিভিন্ন খণ্ড বিখণ্ড যদি আমরা কালেক্ট করে ল্যাবে নিয়ে টেস্ট করি। আর এই 6, 7, 8 হিসাবে আমরা খনিবর্গ এবং ড্রিলিং পড়ে নিলাম। ঠিক আছে, 6, 7, 8। আর আরেকটা প্রত্যক্ষ উৎস হিসাবে আমরা বলতে পারি এই গ্লোমার চ্যালেঞ্জ একটা প্রত্যক্ষ উৎস ভূ অভ্যন্তর সম্পর্কে। আর 3 নম্বরটা হলো আমাদের ভূ অভ্যন্তর সম্পর্কে প্রত্যক্ষ উৎস গ্লোমার চ্যালেঞ্জ আর জয়েন্টস ভূ অভ্যন্তর সম্পর্কে প্রত্যক্ষ উৎস। পরীক্ষায় প্রশ্ন দেবে ভূ অভ্যন্তর সম্পর্কে প্রত্যক্ষ উৎস কোনগুলি হবে। ঠিক আছে, আর 10 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আমরা জানতে পেরেছি একমাত্র সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ভূমিকম্প তরঙ্গ এস এবং পি তরঙ্গ বিশ্লেষণ করে। এস তরঙ্গ তরল মাধ্যমে যায় না, গ্যাসীয় মাধ্যমেই যায় না, শুধুমাত্র কঠিন মাধ্যমে যায়। আর পি তরঙ্গ আগের দিন বলেছি শুধুমাত্র পি তরঙ্গ 3টে মাধ্যমে যায়, কঠিন, তরল, গ্যাসীয়। তাই আমরা ভূ অভ্যন্তরে দেখছি যে এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলে মানে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলে আর যাচ্ছে না। আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল হয়তো তরল অবস্থায় আছে। বেশ, এরপরে ভূমিকম্পের এস এবং পি তরঙ্গকে কি বলা হয়? দেহ তরঙ্গ। কারণ দেহ তরঙ্গ বলার কারণ হলো পৃথিবীর অভ্যন্তরে দিয়ে ভূপৃষ্ঠে এগিয়ে আসে। ঠিক আছে, যেখানে ভূমিকম্প তৈরি হয়, ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 15 কিমি নিচে তৈরি হয়। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে 15 কিমি নিচে তৈরি হয়। যেখানে ভূমিকম্প তৈরি হয় সেটাকে বলা হয় ফোকাস পয়েন্ট বা ভূমিকম্পের কেন্দ্র। আর ঠিক ওপরে যেখানে ভূমিকম্প এসে পৌঁছায় সেটা হলো উপকেন্দ্র বা এপিসেন্টার। এই যে ভূমিকম্প, এই যেখানে ফোকাস পয়েন্ট আর এপিসেন্টার বা কেন্দ্র আর উপকেন্দ্র তৈরি হলো, সেইখানে এই ফোকাস পয়েন্ট থেকে ভূমিকম্পের তরঙ্গ এইভাবে ভূপৃষ্ঠের ভেতর দিয়ে ছড়িয়ে যায় চারদিকে। তাই এটাকে কি বলা হয়? দেহ তরঙ্গ, এস এবং পি। আর ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গ কি হবে? এল তরঙ্গ। এল তরঙ্গের আবার দুটো ভাগ, এটাকে র্যালে এবং লাভ তরঙ্গও বলে। ঠিক আছে, এই যে ভূমিকম্পর তরঙ্গ ভূপৃষ্ঠে আসার পরে এবার এই পাশে চারপাশে এমন করে ছড়িয়ে যায়। ঠিক আছে, ভূপৃষ্ঠের উপরে চারপাশে এমন করে ছড়িয়ে যায়, সেই কারণে এটাকে কি বলা হয়? পৃষ্ঠ তরঙ্গ। অর্থাৎ ভূপৃষ্ঠ বরাবর চারপাশে এইভাবে ছড়িয়ে যায়। এই হলুদ কালার যেটা দেখছো এইভাবে ছড়িয়ে যায়, এটাকে সেই কারণে পৃষ্ঠ তরঙ্গ বলছে। আর একটা কথা মনে রাখবে, এস তরঙ্গকে কি বলা হয়? প্রাথমিক তরঙ্গ। এস তরঙ্গকে বলা হয় প্রাথমিক তরঙ্গ। তার কারণ কি? যে এস তরঙ্গ প্রথম ভূমিকম্পের উপকেন্দ্রে পৌঁছাচ্ছে আর পি তরঙ্গ তারপরে পৌঁছায়, তাই সেকেন্ডারি ওয়েভস বা গৌণ তরঙ্গ বলা হয়। বেশ, 13 নম্বর প্রশ্ন বলেছে কোন তরঙ্গ কেন্দ্রমণ্ডল দিয়ে যেতে পারে না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখবে। কেন্দ্রমণ্ডল দিয়ে এস তরঙ্গ যেতে পারে না। 14 নম্বর, কেবলমাত্র ভূত্বকের মধ্য দিয়ে কোন তরঙ্গ যায়? ভূত্বকের মধ্য দিয়ে প্রথম যে তরঙ্গ সব থেকে প্রবাহিত হয়। আর ধ্বংসাত্মক এল তরঙ্গ মনে রাখবে সব থেকে ধ্বংস ক্ষমতা বেশি, যেহেতু ভূপৃষ্ঠের ওপর দিয়ে যায়। ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে
বেশি এল তরঙ্গের। এল তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি। আমরা এই এল তরঙ্গ, এস তরঙ্গ, এস পি তরঙ্গ কেন পড়ছি? কারণ এই তরঙ্গগুলোই আমাদের ভূ অভ্যন্তরে কি আছে না না আছে সেইটা জানতে সাহায্য করেছে। এবার মনে আসতে পারে যে কিভাবে সাহায্য করেছে, তার জন্য তোমাকে আগের ক্লাসটা দেখতে হবে, আমি আর এখানে আলোচনা করব না। ঠিক আছে? বেশ, সব থেকে ধ্বংসাত্মক ক্ষমতা এল তরঙ্গের। এটাকে পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। এটা শুধুমাত্র ভূত্বকের ওপর দিয়ে প্রবাহিত হয়। একমাত্র ভূত্বকের ওপর দিয়ে প্রবাহিত তরঙ্গ কি হবে? এল তরঙ্গ হবে। বেশ, 15 নম্বর প্রশ্ন যে বলছে পি তরঙ্গ পৃথিবীর ভূমিকম্পের উপকেন্দ্রে প্রথমে পৌঁছায় বলে একে প্রাথমিক তরঙ্গ বলে, যেটা আগে বললাম। আর এস তরঙ্গে পর পৌঁছায় বলে একে গৌণ তরঙ্গ বলা হয়। ঠিক আছে? উপকেন্দ্রকে ইংরেজিতে বলা হয় এপি সেন্টার। এপি সেন্টার, যেখানে ভূমিকম্পের তরঙ্গ প্রথমে পৌঁছায়। ঠিক আছে? যেখানে ভূমিকম্পের তরঙ্গ প্রথম পৌঁছায়, এই এপি সেন্টার কোথায় থাকে? এইখানে যদি ভূপৃষ্ঠের নিচে ভূমিকম্প তৈরি হয়, ঠিক এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। যেখানে ভূমিকম্প তৈরি হয় তাকে বলা হয় ফোকাস পয়েন্ট। যেখানে প্রথম ভূমিকম্প পৌঁছায় সেটাকে বলা হয় এপিসেন্টার। আমি ভালো করে আর একটা ছবি আঁকছি। এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের 15 কিমি নিচে এখানে ভূমিকম্প তৈরি হলো, যেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। ঠিক আছে? বা ফোকাস পয়েন্ট। আর যেখানে প্রথম পৌঁছালো, কোথায় পৌঁছালো? এই যে এই জায়গাটায় প্রথম পৌঁছালো। ঠিক আছে? এই জায়গাটায় প্রথম পৌঁছালো। তাহলে এটাকে কি বলবো? এপি সেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র। ঠিক আছে? আর এই এপিসেন্টারেই কোন তরঙ্গ প্রথম পৌঁছায়? এই এপিসেন্টারেই তরঙ্গ হিসাবে পি তরঙ্গ প্রথম পৌঁছায়, তারপরে পৌঁছায় এস তরঙ্গ। ঠিক আছে? এরপরে 16 নম্বর যে বলছে ভূমিকম্পের ছায়া বলয়। ভূমিকম্পের ছায়া বলয়টা তোমাদের জানার জন্য একটা ছবি দেখাচ্ছি আমি। ভূমিকম্পের ছায়া বলয় আগের দিন করিয়েছি তোমাদের। এই যে ভূমিকম্পের ছায়া বলয় দেখতে পাচ্ছ, এটা ভূমিকম্পের ছায়া বলয়। ঠিক আছে? ভূমিকম্পের ছায়া বলয় এখানে তাকাবে ভালো করে, যে এই যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা তরল বলে, এই জায়গাটা তরল বলে এখানে এস তরঙ্গ পৌঁছাচ্ছে না। তাই এখানে এস তরঙ্গ কি হচ্ছে? এস তরঙ্গ এখান থেকে কি হয়ে যাচ্ছে? এস তরঙ্গ এখান থেকে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এই যে এটা ডিফ্লেক্ট হয়ে চলে এলো। ডিফ্লেক্ট মানে বোঝাচ্ছে, এখানে ফিজিক্সের একটা ভাষা বলা হয় রিফ্লেকশন। ঠিক আছে? রিফ্লেকশন হয়ে চলে এলো। রিফ্লেকশন হয়ে চলে এলো। ঠিক আছে? যেটাকে বলে প্রতিফলন। আর পি তরঙ্গ এইখানে আসছিল, পি তরঙ্গ এই জায়গাটায় আসছিল, পি তরঙ্গ এই জায়গাটায় আসছিল, কিন্তু হঠাৎ করে এটা কি হয়? একটু রিফ্র্যাক্ট হয়ে যায়, যেটাকে বলা হয় রিফ্র্যাক্ট। আগেরটা হলো রিফ্লেকশন, এটা হবে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন। ঠিক আছে? কিছুটা বেঁকে গেল আর এইভাবে এলো। কিন্তু এইখানে এই যে এই জায়গাটা কোনো তরঙ্গ কিন্তু পৌঁছালো না। এই যে এই জায়গাটা কোনো তরঙ্গ পৌঁছালো না, কোনো তরঙ্গই পৌঁছালো না। পি তরঙ্গ পৌঁছালো না, এস তরঙ্গ পৌঁছালো না। আর বিশেষ করে এখানে পি তরঙ্গ আসেনি, তাই এটা কি 104 থেকে 140 ডিগ্রি হলো পি তরঙ্গের ছায়া বলয়। পি তরঙ্গের ছায়া বলয় হলো এইটুকু। আবার এইখানেও সেম, এইখান থেকে এতখানি পি তরঙ্গ পৌঁছায় না, 104 থেকে 140 ডিগ্রির মধ্যে, তাই এটাও পি তরঙ্গের ছায়া বলয়। আর এস তরঙ্গ কতখানি পৌঁছায় না? এস তরঙ্গ একদম, এস তরঙ্গ এই যে এইখান থেকে, একদম এইখান থেকে শুরু করে একদম এতখানি পর্যন্ত পি তরঙ্গ, এস তরঙ্গ আসলো না। এতদূর পর্যন্ত এস তরঙ্গ আসলো না। ঠিক আছে? এতদূর পর্যন্ত এস তরঙ্গ আসলো না, এতদূর পর্যন্ত। ঠিক আছে? এই যে এইখান থেকে একবারে এত দূর পি তরঙ্গ এস তরঙ্গ এলো না, তাই এটা কি এস তরঙ্গের ছায়া বলয়। ঠিক আছে? তাহলে এস তরঙ্গের ছায়া বলয়
কতখানি হবে? এস তরঙ্গের ছায়াবলয় হবে, মনে রাখবে যে একবারে 104 থেকে একবারে 104 ডিগ্রি, আর পি তরঙ্গের ছায়াবলয় শুধুমাত্র 104 থেকে 140 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমি লিখছি, আমি এখানে লিখেওছি, দেখো এখানে লিখে দিই 140 ডিগ্রি, অর্থাৎ 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি হলো পি তরঙ্গের ছায়াবলয়, আর 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি এস তরঙ্গের ছায়াবলয়। ঠিক আছে, এস তরঙ্গ, এস তরঙ্গ তরল মাধ্যমে আসতে পারে না। ঠিক আছে, সেই কারণে এই যে এই জায়গাটার পরে আর এস তরঙ্গ এলো না, এই যে এই জায়গাটা পরে, কারণ এটা তরল। এই যে এই যে বহিঃকেন্দ্রমণ্ডল অংশটা না, এই বহিঃকেন্দ্রমণ্ডল অংশটা হলো তরল। ঠিক আছে, বহিঃকেন্দ্রমণ্ডল অংশটা হলো তরল, তাই এস তরঙ্গ আসবে না এখানে, এই বরাবর বেঁকে গেল। আর পি তরঙ্গ আসতে গিয়ে কি হবে? কিছুটা ডিফ্লেক্ট হয়ে যাবে, এই যে এই জায়গাটা কিছুটা ডিফ্লেক্ট হয়ে যাবে। ডিফ্লেক্ট মানে এটাকে ফিজিক্সের ভাষায় কি বললাম? রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন হয়ে যাবে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা কি হয়ে যাবে? রিফ্র্যাকশন হয়ে যাবে, এই যে এই জায়গাটা। তাই এইটুকু পি তরঙ্গের ছায়াবলয়, আর এইটুকু এস তরঙ্গে পি তরঙ্গের ছায়াবলয়, আর এইখান থেকে একবারে এতখানি এস তরঙ্গের ছায়াবলয়। এটা পি, এটাও পি, আর এটা এস। ঠিক আছে, বেশ, এটা আরো ডিটেল আলোচনা করেছি আগের ক্লাসে। তাই এখানে দেখো ভূমিকম্পের ছায়াবলয়, ভূমিকম্পের ছায়াবলয় 104 থেকে 104 ডিগ্রি কৌণিক দূরত্ব অঞ্চল, টোটাল ভূমিকম্পের ছায়াবলয়। ঠিক আছে, আর 104 থেকে 140 হলো পি তরঙ্গের ছায়াবলয়, আর 104 থেকে 104 ডিগ্রি হলো এস তরঙ্গের ছায়াবলয়, এস তরঙ্গের ছায়াবলয়। ঠিক আছে, ছায়াবলয় হলো যে বরাবর পৃথিবীর সৃষ্টি হওয়া ভূমিকম্পের তরঙ্গ পৌঁছাতে পারে না, যেখানে ভূমিকম্পের তরঙ্গ পৌঁছায় না। আমরা একটু আগে দেখলাম কি পি তরঙ্গের ছায়াবলয় কতখানি? পি তরঙ্গের ছায়াবলয় অনেকটা কম, এইটুকু পি তরঙ্গের ছায়াবলয় এখান থেকে এতখানি, তাই তো? এখান থেকে পি তরঙ্গের ছায়াবলয় কম, এখান থেকে এতখানি হলো পি তরঙ্গ, তাহলে এটা কম হবে। আর এস তরঙ্গ এতখানি, যেহেতু এস তরঙ্গের ছায়াবলয়ও বেশি, তাই এখানে শতাংশের একটা হিসাব দিয়েছি, মনে রাখতে পারো যে পি তরঙ্গ হলো 16.6% অংশ ছায়া বলয় হিসাবে আছে, আর এস তরঙ্গ 37% হিসাবে আছে ছায়া বলয়। ঠিক আছে, তাহলে এই যে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখতে পেলে। এরপরে ভূ অভ্যন্তরের বিযুক্তি সম্পর্কে আমরা বলি। প্রথম বিযুক্তি যদি বলি, শিয়াল এবং সীমার মাঝে। ঠিক আছে, ভূ অভ্যন্তরের আমি একটা লেয়ার আঁকছি, দেখো এটা শিয়াল, আগের দিন আলোচনা করে দিয়েছি, আমি জাস্ট এটা দেখানোর জন্য বলবো বিযুক্তিগুলো। বেশ, কলোরাডো বিযুক্তি মনে রাখবে, কলোরাডো বিযুক্তি হলো শিয়াল আর সীমার মাঝে আছে, শিয়াল আর সীমার মাঝে, এই যে শিয়াল এবং সীমার মাঝে, এটা কি কলোরাডো বিযুক্তি। ঠিক আছে, এইটা কত কিমি গভীরে আছে? 15 কিমি গভীরে এই বিযুক্তি রেখা আছে। এখানে এখানে পি তরঙ্গ, এখানে পি তরঙ্গ কি হয়? হঠাৎ 6 কিমি সেকেন্ড থেকে 8 কিমি হয়ে যায়, অর্থাৎ পি তরঙ্গের গতিবেগ এখানে বেড়ে যায়। ঠিক আছে, পি তরঙ্গের গতিবেগ এখানে বেড়ে যায়, বোঝা গিয়েছে? আর এটা কি আবিষ্কার করে? ভিক্টর কনরাড 1925 খ্রিস্টাব্দে আবিষ্কার করে। এটা মহাদেশীয় ভূত্বকে, এটি স্পষ্ট হলেও মহাসাগরে দেখা যায় না। ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে যে মহাদেশীয় ভূত্বকে দেখা গেলেও মহাসাগরে এটা দেখা যায় না। ঠিক আছে, কলোরাডো বিযুক্তি রেখা মহাসাগরে নেই। বেশ, এরপর আছে মোহরভিসিক বিযুক্তি রেখা। মোহরভিসিক বিযুক্তি রেখা আছে, কে আবিষ্কার করে? ক্রোয়েশিয়ার ভূকম্পবিদ অ্যান্ড্রিজা মোহরভিসিক 1909 খ্রিস্টাব্দে 33 কিমি গভীরে পি তরঙ্গের বেগ পরিবর্তিত হয়ে 7 কিমি সেকেন্ড থেকে 8 কিমি হয় ভূত্বকের গুরুমণ্ডল মাঝে এই বিযুক্তি রেখার সন্ধান পান। ঠিক আছে, 7 কিমি সেকেন্ড থেকে 8 কিমি হয়ে যায় এখানে, বোঝা গেছে? এটি মহাদেশে 20 থেকে 70 কিমি এবং মহাসাগরে 6 থেকে 7 কিমি গভীরে অবস্থান করছে। কোনটা হবে? এই যে শিয়াল আর সীমা, এটা হলো ভূত্বক,
এটা টোটালটা হলো ভূত্বক। ঠিক আছে, এটা হলো ভূত্বক, আগের দিন আমরা করেছি। এই ভূত্বকের অংশটা দুটো ভাগ নিয়ে তৈরি, শিয়াল সীমা। প্রথম যে ভাগটা সেটাকে বলে কলোরাডো বিযুক্তি রেখা। দ্বিতীয় ভাগটার নাম কি? দ্বিতীয় এই অংশটা শিয়াল সীমার শেষ অর্থাৎ সীমার শেষ অংশের নাম কি? মোহরভিসিক বিযুক্তি রেখা। সীমা তাহলে কোনটাকে আলাদা করেছে? ভূত্বক এবং গুরুমণ্ডল। এই যে এইটুকু তো গুরুমণ্ডল, এটুকু হলো গুরুমণ্ডল, যেটাকে বলা হয় ম্যান্টেল। গুরুমণ্ডল, এই যে গুরুমণ্ডলের দুটো ভাগ, এই যে এটা একটা ভাগ যেটাকে বলা হয় প্রফেসিমা, আর এটা হলো নিফেসিমা। এই ক্রফেসিমা নিফেসিমা গুরুমণ্ডলের দুটো ভাগ। আর এই গুরুমণ্ডল থেকে ভূত্বক আলাদা হয়েছে কি দ্বারা? মৌরভিসিক বিযুক্তি রেখা। তাই এখানে লেখা আছে, তোমরা দেখো, যে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে বিযুক্তি রেখার সন্ধান পান, তার নাম কি? তার নাম হলো মৌরভিসিক বিযুক্তি রেখা। ঠিক আছে, বারবার না পড়লে মনে থাকবে না, তাই আমার ভিডিওটা বারবার দেখে পড়ে নিতে পারবে। এটি মহাদেশের নিচে কত কিমি গভীরে? 20 কিমি গভীরে আছে, আর মহাসাগরে 6 থেকে 7 কিমি। এরপর আছে রেপেত্তি। রেপেত্তি বিযুক্তি রেখা মনে রাখবে, এই যে এখানে ক্রফেসিমা নিফেসিমা করলাম, এই যে এখানে ক্রফেসিমা নিফেসিমা করলাম না, এই যে ক্রফেসিমা নিফেসিমা করলাম, এটা হলো গুরুমণ্ডলের দুটো ভাগ। এই গুরুমণ্ডলের এই মাঝের অংশে ক্রফেসিমা নিফেসিমা আলাদা হচ্ছে রেপেত্তি বিযুক্তি রেখা দ্বারা। রেপেত্তি বিযুক্তি রেখা দ্বারা আলাদা হচ্ছে। ঠিক আছে, রেপেত্তি, এটা কি আবিষ্কার করেছিল? মার্কিন ভূবিজ্ঞানী উইলিয়াম চার্লস রেপেত্তি। তাই নাম রেসপেটি নয়, রেপেত্তি। এটা 1930 খ্রিস্টাব্দে দেখেন ভূপৃষ্ঠ থেকে 670 কিমি গভীরে গুরুমণ্ডল দুটি উপস্তর বহির্গুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল মাঝে পি তরঙ্গে হঠাৎ কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ এই বিযুক্তি রেখা মানেই হলো যে ভূমিকম্প তরঙ্গ হয় বেড়ে যাবে বা কমে যাবে। কেন কমে যাবে বেড়ে যাবে? কারণ পদার্থের ঘনত্ব পাল্টে যায় বলে। ঠিক আছে, ভূপৃষ্ঠের নিচে পদার্থের ঘনত্ব কোথাও বাড়ে কোথাও কমে, সেই কারণে এই পি তরঙ্গের গতিবেগ বা এস তরঙ্গের গতিবেগ হ্রাস বৃদ্ধি হয়। বেশ, এরপরে আছে উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা মনে রাখবে যে এই যে এইটা, এই টোটালটা হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ, একটা হলো ঊর্ধ্ব বহি কেন্দ্রমণ্ডল আর একটা হলো নিম্ন কেন্দ্রমণ্ডল। এটা হলো বহি আর এটা হলো নিম্ন। ঠিক আছে, বহি আর নিম্ন। তাহলে এই যে গুরুমণ্ডল যেটা পড়লে, গুরুমণ্ডল যেটা পড়লে, এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আলাদা করছে যে বিযুক্তি রেখা, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আলাদা করছে যে বিযুক্তি রেখা। ঠিক আছে, এই যে বিযুক্তি রেখাটা, এটাকে কি বলা হয়? গুটেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক আছে, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আলাদা করছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক আছে, কে আবিষ্কার করেছিল? এমলি উইসেট ও ব্রিটিশ ভূতত্ত্ব রিচার্ড ডিকসন এবং মার্কিন ভূতত্ত্ববিদ গুটেনবার্গ ভূপৃষ্ঠ থেকে 2891 কিমি গভীরে ভূমিকম্পের পি তরঙ্গ হঠাৎ কমে 13.7 থেকে 8.4 হয়ে যায়। অর্থাৎ এই জায়গাটা যেহেতু এই বহিকেন্দ্রমণ্ডল অংশটা, যাদের দেখায় বহিকেন্দ্রমণ্ডল অংশটা কি আছে? বহিকেন্দ্রমণ্ডল অংশটা আছে তরল অবস্থায়। বহিকেন্দ্রমণ্ডল অংশটা আছে তরল অবস্থায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা কি লেখা আছে? এই যে অংশটা কি? তরল। অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি রেখার বলতে চাইছি এই যে এই জায়গাটা হঠাৎ করে পি তরঙ্গ কি হয়? কমে যায়। পি তরঙ্গ কি হয়? এরপরে কমে যায়। একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, সেইখানে আরো ভালো করে বুঝতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে যেই বহিস্থ কেন্দ্রমণ্ডলের কাছে এলো পি তরঙ্গ, যে এই অংশটা হলো তরঙ্গের গতিবেগ বাড়ছে এইদিকে, আর এইদিকে ভূপৃষ্ঠের গভীরতা বাড়ছে। ঠিক আছে, এবার দেখো পি তরঙ্গ আসছিল, ধীরে ধীরে বাড়ছিল এইদিকে, মানে কি বাড়ছিল, প্রায় এটা 13 কিমিতে পৌঁছাচ্ছিল। প্রায় এটা কত কিমিতে পৌঁছাচ্ছিল? 13 কিমিতে পৌঁছাচ্ছিল, যদি এটা এইভাবে ধরি। ঠিক আছে, 13 কিমিতে পৌঁছাচ্ছিল।
কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, হঠাৎ করে এই দিকে বেঁকে গেল। ঠিক আছে, এই দিকে বেঁকে গেল, তার মানে কি এইখান দিয়ে গেল না, পি তরঙ্গটা আর গেল না, দিয়ে কি হলো, ধীরে ধীরে গতিবেগ কমে গেল। গতিবেগ কমে কত হয়ে গেল, গতিবেগ কমে হয়ে গেল এখানে প্রায় 9 কিমি, 9 কিমিরও কম হয়ে গেল। ঠিক আছে, প্রায় গতিবেগ কত কমে গেল, অনেক কমে গেল। এই জায়গাটা ছিল কত, ছিল প্রায় 13 কিমি, হঠাৎ করে এইদিকে চলে গেল বলে গতিবেগ কি হয়ে গেল, কমে গেল। কেন কমলো, কারণ বহিস্থ কেন্দ্রমণ্ডল কেমন আছে, বহিস্থ কেন্দ্রমণ্ডল আছে তরল অবস্থায়। বহিস্থ কেন্দ্রমণ্ডল আছে কি অবস্থায়, তরল। বোঝা গিয়েছে, বহিস্থ কেন্দ্রমণ্ডল আছে তরল ভাবে, সেই কারণে এটা এরকম হচ্ছে। বোঝা গিয়েছে, বেশ। তাই বলছে যে পি তরঙ্গের গতিবেগ হঠাৎ করে কি হয় 13.7 থেকে 8.4 হয়ে যায়। আবার এস তরঙ্গ আসেই না, কারণ এস তরঙ্গ তরল দিয়ে যেতে পারে না, এস তরঙ্গ তরল দিয়ে যেতে পারে না, তাই এস তরঙ্গ থাকেই না। ঠিক আছে, আর এটা গুটেনবার্গ যেহেতু আবিষ্কার করেছিল তাই এর নাম হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এরপর আছে লেম্যান। লেম্যান হলো ডেনমার্কের ভূমিকম্পবিদ। 1936 খ্রিস্টাব্দে তিনি ভূমিকম্পের ভূপৃষ্ঠ থেকে 5149 কিমি গভীরে কেন্দ্রমণ্ডলের দুটি উপস্তর, ঠিক আছে, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে পি তরঙ্গ হঠাৎ বৃদ্ধি পেতে দেখেন, তাই তার নাম অনুসারে এটার নাম হয় কি, লেম্যান বিযুক্তি রেখা। এখানে কেন বৃদ্ধি পেল, কারণ এখানে তোমরা মনে রাখবে যে এই যে অন্তঃকেন্দ্রমণ্ডলটা, অন্তঃকেন্দ্রমণ্ডলটা কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডলটা কি, অন্তঃকেন্দ্রমণ্ডলটা হলো কঠিন। হঠাৎ করে দেখো এই যে এখান থেকে কি হচ্ছে, এখানে কমলো, এইখানে গতিবেগটা কমলো, এখানে গতিবেগটা কমলো, এই জায়গায় চলে এলো, কিন্তু হঠাৎ তারপরে ধীরে ধীরে কি হচ্ছে, তারপরে কমতে কমতে হঠাৎ করে এইদিকে কি হয়ে গেল, একটু বেড়ে গেল। ঠিক আছে, তাই পি তরঙ্গ অন্তঃকেন্দ্রমণ্ডলে বেড়ে যাওয়ায় ধরে নেওয়া হয় যে অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে। এরপরে ভূত্বকের স্তরবিন্যাসের, ভূত্বক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু উপাদান তথ্য তোমাদের দেওয়া হয়নি আগের দিন, সেটা আমি দিচ্ছি। দেখো, ভূত্বক প্রধান গঠনকারী উপাদান কি, শিলা। ভূত্বক গঠনকারী উপাদান হলো শিলা। ঠিক আছে, তাই এটাকে বলা হয় শিলামণ্ডল। এর গড় গভীরতা 33 কিমি। সমুদ্রের তলদেশের গভীরতা কম, 6 থেকে 10 কিলোমিটার, কিন্তু পার্বত্য অঞ্চলে 10 থেকে 70 কিলোমিটার। এটা সব থেকে শীতল স্তর, গড় উষ্ণতা 600 ডিগ্রি। পৃথিবীর মোট আয়তনে সব থেকে কম 2% এবং পৃথিবীর ভরের মাত্র 0.38% ভর আছে এটা। ঠিক আছে, আর ভূত্বক সব থেকে বেশি কি দিয়ে তৈরি, ভূত্বক কোন উপাদান দিয়ে তৈরি সব থেকে বেশি, ভূত্বক সব থেকে বেশি অক্সিজেন দিয়ে তৈরি। ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক উপাদান হিসাবে মাটিতে মিশে আছে অক্সিজেন, মানে ভূত্বকে মিশে আছে। ঠিক আছে, অক্সিজেনের পরে আছে সিলিকন, আগের দিন পড়িয়েছিলাম, সেটা মনে করো, বা যদি না দেখা হয় আগের ক্লাস সেটা দেখে নাও। বেশ, এরপর আছে এই ভূত্বকে দুটি স্তর, একটা স্তরের নাম হলো শিয়াল, আর একটা স্তরের নাম হলো সীমা। শিয়াল স্তর হলো ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 70 কিমি পর্যন্ত হয়, এটা কি দিয়ে তৈরি, সিলিকা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে, আর সব থেকে বেশি কি দিয়ে তৈরি, ভূত্বক বললাম অক্সিজেন, সিলিকা এবং অ্যালুমিনিয়াম। এই যে এসআই মানে সিলিকা, আর এল মানে কি অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা কোন শিলা দিয়ে তৈরি, পৃথিবীর মোট ভূত্বকের 29% হলো শিয়াল ভূত্বক। আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই 3 ধরনের শিলা দিয়ে তৈরি, মূলত আগ্নেয় শিলা দিয়ে তৈরি, মনে রাখবে আগ্নেয় শিলা। আর আগ্নেয় শিলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শিলা হিসাবে কোনটা, গ্রানাইট ও ডায়োরাইট জাতীয় শিলা। গ্রানাইট ও ডায়োরাইট জাতীয় শিলা হলো মহাদেশীয় ভূত্বক। ঠিক আছে, মনে রাখবে গ্রানাইট শিলা দিয়ে আমাদের মহাদেশীয় ভূত্বক তৈরি, আর ডায়োরাইট জাতীয় শিলা দিয়ে মহাদেশীয় ভূত্বক তৈরি। কিন্তু আমরা যদি সীমার কথা বলি, সেই সীমা বা মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি। বেশ, মনে রাখবে এটা।
ঠিক আছে। গ্রানাইট ডায়ারাইট জাতীয় আম্লিক আগ্নেয় শিলা দ্বারা গঠিত। আম্লিক, মনে রাখবে আম্লিক, অর্থাৎ ভূত্বক আমাদের আম্লিক শিলা দ্বারা গঠিত। আম্লিক আগ্নেয় শিলা, এর গড় ঘনত্ব 2.78 গ্রাম ঘনসেমি। শিয়াল, এই যে এই স্তরটা আমরা মহাসাগরের তলদেশে দেখতে পাই না। ঠিক আছে। এরপর আছে মহাসাগরের ভূত্বক, যেটাকে বলা হয় সীমা। যেটাকে কি বলা হয়? সীমা। এটা কোথায় আছে? সাগরের তলদেশে অবস্থিত। ঠিক আছে। সবচেয়ে পাতলা ভূস্তর এটা। এটি হলো ভারী সিলিকন ও ম্যাগনেসিয়াম ও কিছুটা লোহা দিয়ে তৈরি। সিলিকা ম্যাগনেসিয়াম কেন বলছে? এসআই মানে সিলিকা, একটু আগেই বললাম, আর এম এ মানে এখানে ম্যাগনেসিয়াম ধরবে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম। এতে রূপান্তরিত পাললিক শিলা অনুপস্থিতি। এখানে রূপান্তরিত পাললিক শিলা কিন্তু নেই, কিন্তু আমরা মহাদেশীয় ভূত্বকে রূপান্তরিত পাললিক শিলা পেয়েছি। মহাসাগরে কিন্তু রূপান্তরিত পাললিক শিলা নেই। এখানে কি ধরনের শিলা আছে? ব্যাসাল্ট, গ্যাব্রো ও পেরিডোটাইট ক্ষারিকীয় ও অতি ক্ষারিকীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত। ঠিক আছে। এটি ভারী, প্রায় 2.9 গ্রাম ঘনসেমি। এটি ভূত্বকের শিয়ালের থেকে ভারী, 2.9 গ্রাম ঘনসেমি। ঠিক আছে, ঘনত্ব বেশি, ভারও বেশি। তাহলে এটা মনে রাখবে আম্লিক শিলা। আম্লিক শিলা আর কি শিলা? ব্যাসাল, গাব্রো, পেরিডোটাইট ও ক্ষারকীয় আগ্নেয় শিলা দ্বারা তৈরি। আর এটা মনে রাখবে কি শিলা দিয়ে তৈরি? আগ্নেয়, গ্রানাইট ও ডায়ারাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা তৈরি। ভীষণ ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা। মহাদেশীয় ভূত্বক শিয়াল, গ্রানাইট, আম্লিক শিলা, আর মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট, গ্যাব্রো, ক্ষারকীয় শিলা। এরপরে আমরা চলে আসবো গুরুমণ্ডল। গুরুমণ্ডলের হলো সর্বাধিক আয়তন ও ভরযুক্ত স্তর। গুরুমণ্ডল হলো সর্বাধিক আয়তন ও ভরযুক্ত স্তর। ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডল হলো ভূপৃষ্ঠ নিচে আছে কত কিমি গভীরে? 410 কিমি পর্যন্ত যে অংশটা বহিঃগুরুমণ্ডলের অংশটা আবার দুটো ভাগে বিভক্ত। মনে রাখবে, এটা কোনো বইতে তেমন পাবে না। বহিঃগুরুমণ্ডল দুটো স্তরে বিভক্ত। একটা হলো 410 কিমি গুটেনবার্গ স্তর, আর বহিঃগুরুমণ্ডল নিজের 670 কিমি গভীরতা পর্যন্ত আছে গলিৎসাইন স্তর। গলিৎসাইন স্তর, গলিৎসাইন স্তরে কি হয়? পি তরঙ্গের বেগ হঠাৎ কিছুটা বৃদ্ধি পায়। এটাকে বলা হয় কি? ক্রফে সীমা। অর্থাৎ ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এই চারটে উপাদান দিয়ে তৈরি। আর বহিঃগুরুমণ্ডল দুটো ভাগ। একটা হলো গলিৎসাইন স্তর, যেটা আছে 670 কিমির মধ্যে, আর 410 কিমির মধ্যে আছে গুটেনবার্গ স্তর। গুটেনবার্গ কিন্তু বিযুক্তি নয়, এটা গুটেনবার্গ স্তর। ঠিক আছে। এই বহিঃগুরুমণ্ডলে সব থেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই, যে ক্ষুদ্রমণ্ডল বা অ্যাস্থেনোস্ফিয়ার আছে। এই অ্যাস্থেনোস্ফিয়ার কি? জেলির মতো পদার্থ দিয়ে তৈরি, গলিত ম্যাগমা দিয়ে তৈরি। এটার প্রথম নামকরণ করেন, মনে রাখবে, ব্যারেল। ব্যারেল প্রথমে নামকরণ করে, আগের দিনও বলেছি। ব্যারেল প্রথমে কি করে? নামকরণ করে। ঠিক আছে। পি তরঙ্গ, এটা কি 70 থেকে 250 কিমি, গড় গভীরতা 150 কিমি। এখানে একটু গন্ডগোল হয়েছে, দাঁড়াও একটু। ঠিকই আছে, এটা 70 কিমি হবে। ঠিক আছে। এখানে পিটার জন্য গন্ডগোল লাগছিল আমার। পি নয়, এটা পি কিছুই নয়। ঠিক আছে, 70 কিমি থেকে 250 কিমি পর্যন্ত গভীরতা এটা পাওয়া যাবে। আর এর গড় গভীরতা কত? 150 কিমি গড় গভীরতা এটা পাওয়া যাবে। ঠিক আছে, 150 কিমি গভীরে এই অ্যাস্থেনোস্ফিয়ার পাওয়া যাবে। এই অ্যাস্থেনোস্ফিয়ার কি দিয়ে তৈরি? লোহা ও ম্যাগনেসিয়াম সিলিকেট দ্বারা গঠিত সান্দ্র অবস্থায় থাকে। সান্দ্র মানে কি? থকথকে। গুড় জাল দেওয়ার পরে যে গরম হয়ে যায়, সেই গরম গুড়টার মতো এইখানেও ক্ষুদ্রমণ্ডল অ্যাস্থেনোস্ফিয়ার আছে। এটা কি দিয়ে তৈরি? এতে অলিভিন ও পাইরক্সিন খনিজ ও পেরিডোটাইট জাতীয় ক্ষারকীয় শিলা আছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, মনে রাখবে যে অ্যাস্থেনোস্ফিয়ার কোন ধরনের শিলা দিয়ে তৈরি? অলিভিন, পাইরক্সিন এবং পেরিডোটাইট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা তৈরি। ঠিক আছে।
পেরিডোটাইট জাতীয় ক্ষারকীয় শিলা, মনে রাখবে ক্ষারকীয়, পেরিডোটাইট, অলিভিন এবং পাইরক্সিন শিলা। এই স্তরের ঘনত্ব কত? 3.35 থেকে 4.20 গ্রাম ঘন সেমি। এখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ কিছুটা কমে যায়, তাই এটাকে বলা হয় LVZ, যেটাকে বলা হয় লো ভেলোসিটি জোন। ঠিক আছে, লো ভেলোসিটি জোন। পি তরঙ্গ এখান থেকে 8 থেকে 9 কিমি সেকেন্ড এবং এস তরঙ্গ 3 থেকে 4 কিমি সেকেন্ডে প্রবাহিত হয়। LVZ হলো অ্যাস্টেনোস্ফিয়ার। এটা কোন স্তরে আছে? গুরুমণ্ডলে আছে। কোথায় আছে? ঊর্ধ্ব গুরুমণ্ডলে আছে বা বহি গুরুমণ্ডলে আছে। ঠিক আছে, আপার ম্যান্টেল বা গুরুমণ্ডলকে বলা হয় ম্যান্টেল, সে আপার ম্যান্টেলে আছে। এবার অন্তঃগুরুমণ্ডলের মধ্যে দুটো ভাগ, একটা হলো D1 স্তর, একটা হলো D2 স্তর। D1 স্তর হলো 2740 কিমি এবং অপেক্ষাকৃত হালকা ও কম উষ্ণ। আর D2 অত্যন্ত গুরুমণ্ডলের নিচে 2740 কিমি গভীরে থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত অংশটি তপ্ত বিন্দু বা এটা কি? এটা হবে তপ্ত বিন্দু। এটা হবে তপ্ত বিন্দু বা হটস্পট এর উৎসস্থল। ঠিক আছে, মনে রাখবে D2 যে স্তরটা সেটা হলো অন্তঃগুরুমণ্ডলের দ্বিতীয় ভাগ, 2740 কিমি পর্যন্ত গভীরতা পর্যন্ত। কতদূর পর্যন্ত? তপ্তবিন্দু বা হটস্পট। তপ্তবিন্দু বা হটস্পট বলতে আমরা কি বোঝাই? পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে পাতে পাতে সংঘর্ষ না লেগেও অগ্নুৎপাত হয়, সেই জায়গাগুলো পৃথিবীর হটস্পট বা তপ্তবিন্দু নামে পরিচিত। আমরা অগ্নুৎপাত যখন পড়বো, আগ্নেয়গিরি যখন পড়বো, তখন এই বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার করব। এখানে কি হয়? পি তরঙ্গের গতিবেগ হঠাৎ বৃদ্ধি পায়। এখানে কোন ধরনের খনিজ দ্বারা গঠিত? পাইরক্সিন ও রিউডাইট খনিজ দ্বারা গঠিত। মনে রাখবে রিউডাইট, পাইরক্সিন ও রিউডাইট খনিজ দ্বারা এটা গঠিত। এই খনিজগুলোর নাম কিন্তু আসবে পরীক্ষায়। ঠিক আছে, এই স্তরের ঘনত্ব কত? 10 থেকে 12 গ্রাম ঘন সেমি, অর্থাৎ যত আমরা নিচের দিকে যাচ্ছি ঘনত্ব বাড়ছে। পি তরঙ্গের গতিবেগ এখানে কি হয়? হ্রাস পেয়ে কিছুটা কমে যায়, 8 থেকে 10 কিমি সেকেন্ড হয়। ধীরে ধীরে আমরা যেহেতু কেন্দ্রমণ্ডলের দিকে যাচ্ছি, কেন্দ্রমণ্ডলের উপরের কেন্দ্রমণ্ডল যেহেতু তরল, তাই পি তরঙ্গের গতিবেগ কিছুটা কি হয়ে গেল? কমে গেল। এইখানে কত ছিল? ঊর্ধ্ব গুরুমণ্ডলে বা বহি কেন্দ্রমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ কিছুটা বেড়েছিল। ঠিক আছে, এই পি তরঙ্গের গতিবেগ গুলো মনে রাখতে হবে কিন্তু। বোঝা গেছে? এবার কেন্দ্রমণ্ডল। এরপরে কেন্দ্রমণ্ডল আছে। আমরা জানি কেন্দ্রমণ্ডল কি দিয়ে তৈরি? সব থেকে ভারী পদার্থ দিয়ে তৈরি, যেটাকে বলা হয় নিফে, নিকেল এবং লোহা। রিচার্ড ডিকেনসন ওল্ডহ্যাম, ঠিক আছে, রিচার্ড ডিকেনসন ওল্ডহ্যাম এই স্তরটা 1906 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এটি সর্বাধিক পুরু স্তর। পুরু স্তর মানে এই নয় যে সমস্ত বেশি জায়গা জুড়ে আছে। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটা ছবি দেখাই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ যে কেন্দ্রমণ্ডল হলো এইটুকু অংশ, এইটুকু অংশ নিয়ে কেন্দ্রমণ্ডল। এটা পুরুত্ব বেশি, অর্থাৎ এইখান থেকে এর যে বিস্তার, অর্থাৎ এই যে পুরুত্ব মানে কি বোঝায়? যে এখানে কত থেকে শুরু হচ্ছে? 2900 ধরে নাও, এটা 2900 থেকে একবারে 6371। তাহলে কত হচ্ছে? 6371 মাইনাস 2900, কত হলো? 1748 3471 কিমি বিস্তার কেন্দ্রমণ্ডলের। ঠিক আছে, আর গুরুমণ্ডলে যদি দেখি, গুরুমণ্ডল হলো 2900 মাইনাস 33। আমরা যেহেতু ভূত্বকের গভীরতা মোটামুটি গড়ে 33 ধরছি, তাহলে কত হচ্ছে? 7 7 7 8, দাঁড়াও 8 নয়, এটা হবে 6 6, তারপরে এটা 8 2, তাহলে 2867। ঠিক আছে, 2867 হলো গুরুমণ্ডলের পুরুত্ব, আর কেন্দ্রমণ্ডলের পুরুত্ব 3471। কিন্তু আমাদের মনে রাখতে হবে গুরুমণ্ডলের যে বিস্তার, ঠিক আছে, গুরুমণ্ডল যে জায়গা জুড়ে আছে সেটা কিন্তু বেশি। কারণ তুমি এই যে সার্কেলটা যদি দেখো, যে এই যে গুরুমণ্ডলটা কত বড় জুড়ে সার্কেল জুড়ে আছে, কত বড় এরিয়া জুড়ে
সার্কেলটা আছে, তাহলে জায়গাটা বেশি দখল করে আছে কে? গুরুমণ্ডল। কিন্তু পুরুত্ব যদি বলা হয়, পুরুত্ব যদি বলা হয়, ঠিক আছে, পুরুত্ব যদি বলা হয় তাহলে আমাদের কিন্তু বলতে হবে কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বেশি, কিন্তু যদি বলা হয় বিস্তার বা জায়গা জুড়ে আছে কোনটা সব থেকে বেশি, সেটা হবে কি? গুরুমণ্ডল। ঠিক আছে, বেশি পদার্থ বা বেশি জায়গা জুড়ে আছে গুরুমণ্ডল, কিন্তু পুরুত্ব যদি বলা হয়, কিমির দিক থেকে যদি বলা হয় নিচ থেকে কতটা জায়গা জুড়ে বেশি আছে, সেটা কিন্তু কেন্দ্রমণ্ডল হবে। বেশ, বিষয়টা বুঝতে পেরেছো? এই যে এখানে সার্কেলটা, এটা ছোট সার্কেল তাই কম জায়গা জুড়ে আছে, কিন্তু এটা কি বড় সার্কেল তাই বেশি জায়গা জুড়ে আছে। ঠিক আছে, এরপরে পি তরঙ্গে এখানে গতিবেগ 11.23 কিমি সেকেন্ড হয়ে যায়, অর্থাৎ গতিবেগ আরো বেশি হয়ে যায়। এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি 12 থেকে 13.6 গ্রাম ঘন সেমি। এর আবার দুটো ভাগ, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা বহিকেন্দ্রমণ্ডল। বহিকেন্দ্রমণ্ডলে কি আছে? বহিকেন্দ্রমণ্ডল মনে রাখবে তরল বলে, লোহা এবং নিকেল ক্রোমিয়াম দ্বারা গঠিত, এবং এটা তরল বলে, অর্ধতরল বা তরল বলে এইখানে এই কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশটা, ঠিক আছে, কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশটা আর বাইরের অংশটার সঙ্গে কি লাগছে? বাইরের অংশটার মধ্যে, এই যে এটা ভেতরের অংশ আর এটা হলো কি বাইরের অংশ। ভেতরের অংশটা হলো সলিড, ঠিক আছে, এটা টোটালি সলিড মানে কঠিন, কিন্তু এই যে এই অংশটা, এই অংশটা হলো, এই অংশটা হলো কি তরল, এই অংশটা হলো তরল। ঠিক আছে, এই যে পিঙ্ক কালারের এই অংশটা তরল। তাহলে পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে এরকম, পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্বে, বোঝা গিয়েছে? পৃথিবী ঘুরছে এরকম, পৃথিবী ঘুরছে। তাহলে পৃথিবী ঘুরলে এই যে তরল অংশটার সঙ্গে কঠিন অংশের একটা সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার জন্য বা ঘর্ষণ, সংঘর্ষ নয় ঘর্ষণ হওয়ার জন্য এই তরল অংশটা, এই যে এই তরল অংশটার সঙ্গে হলুদ কালারের যে নিম্ন কেন্দ্রমণ্ডল আছে তার সঙ্গে একটা ঘর্ষণ হচ্ছে। সেই ঘর্ষণের জন্য কি তৈরি হয়? বিদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, যার জন্য পৃথিবীর কি তৈরি হচ্ছে? ভূচম্বুকত্ব তৈরি হচ্ছে, অর্থাৎ এরকম করে পৃথিবীতে কি তৈরি হচ্ছে? চৌম্বকত্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাদের এই চৌম্বকত্ব যদি না থাকতো পৃথিবী, তবে পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল আছে সেটা থাকতোই না, কারণ মাঝে মাঝে সৌরঝড় এসে সব যে বায়ুমণ্ডল আছে সেটাকে উড়িয়ে নিয়ে চলে যেত। তাই বহিকেন্দ্র মণ্ডল আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে, যেটা পৃথিবীর বায়ুমণ্ডলকে ম্যাগনেট তৈরি করে ধরে রেখেছে। যদি কোনোদিন এই কেন্দ্রমণ্ডলের ওপরের অংশ কঠিন হয়ে যায়, চুম্বক ক্ষেত্র বন্ধ হয়ে যায়, তবে আমরাও পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাব, কারণ পৃথিবীতে বায়ুমণ্ডলই আর থাকবে না, কারণ চুম্বক ক্ষেত্র থাকবে না, বায়ুমণ্ডলও থাকবে না। ঠিক আছে, তাই মনে রাখবে, এটা পরীক্ষায় এসেছিল একবার, বা খুব ভীষণ গুরুত্বপূর্ণ। ভূ অভ্যন্তরে কোন স্তর পৃথিবীর ভূচম্বক তৈরির জন্য দায়ী? কি হবে? বহিকেন্দ্রমণ্ডল বা আপার কোর, বা আপার কোর। কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? কোর। গুরুমণ্ডলকে কি বলা হয়? গুরুমণ্ডলকে বলা হয় ম্যান্টেল। গুরুমণ্ডলকে বলা হয় ম্যান্টেল। আর ক্রাস্টকে কি বলা হয়? কি বলে, ভূত্বককে কি বলা হয়? ভূত্বককে বলা হয় ক্রাস্ট। বেশ, এরপরে আমরা যাব অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, অন্তঃকেন্দ্রমণ্ডল সবচেয়ে ভারী নিকেল দ্বারা গঠিত, লোহা এবং নিকেল দ্বারা গঠিত, তাই অন্তঃকেন্দ্রমণ্ডল নিফে নামে পরিচিত। এখানে এস তরঙ্গ কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। এই বহিকেন্দ্রমণ্ডলেও এস তরঙ্গ কি করতে পারে না? এখানে এস তরঙ্গ আসতে পারে না। পি তরঙ্গ কি হয়ে যায়? কিছুটা রিফ্র্যাকশন হয়ে যায়, প্রতিসরণ হয়ে যায়। বোঝা গেছে? তবে আগের দিন তোমাদের ক্লাস আমি করিয়েছিলাম, যেখানে আমি বুঝিয়েছি টোটাল ভূত্বক কি দিয়ে তৈরি, এরকম ছবি এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে ভূমিকম্প তরঙ্গ কি। ঠিক আছে, আজকে তোমাদের করিয়ে দিলাম এই টপিক থেকে কি কি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই বিষয়টাও আমি করিয়েছিলাম আগের দিন। তোমরা যারা ভিডিওটা দেখোনি আমার আগের ভিডিওটা, সেটা অবশ্যই
প্লে লিস্টে গিয়ে দেখো, আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে গিয়ে এই ভিডিওটা, এই যে ফটোটা খুব ভালো রকম ভাবে দেখো যে ভূমিকম্পের কেন্দ্র কিভাবে ঘনত্ব বাড়ছে, যার সঙ্গে সঙ্গে ভূমিকম্পীয় যে তরঙ্গ আছে সেইগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এর পরের ভিডিওতে আজকেই রাত্রির দিকে অর্থাৎ 9টা, 9:30টার দিকে আমি কি করাবো, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন আসতে পারে, যদি আজকে না হয় কালকে সকালেই সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তোমরা দেখতে পারো যে এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং তোমরা মক টেস্ট দেবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মক টেস্ট আমি খুব শীঘ্রই নেব, আজকে বা কালকে। তোমরা চ্যানেলটা ফলো করো, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইবও করে রেখো। এই টোটাল যে স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ আছে তার সম্পূর্ণ ক্লাস এবং কোশ্চেন প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।